চি নিকিতা পড়েছি, শয়তান ছলনাময়ী ভুল বুঝিয়ে আমাকে এখানে এনেছিস। তোকে আমি ছাড়বো না তোকে। নাগকুমার নিকিতা পরীর উপর ক্রুদ্ধ হয়ে যেই না লেজ দিয়ে নিকিতা পরীকে পেঁচিয়ে ধরতে যায়, তখনই নিকিতা পরী জাদু দিয়ে নাগকুমারকে খাঁচায় বন্দি করে। নাগরানী, আমাদের নাগকুমার আর মায়াবী নাগিনের একটা শুভ দিন দেখে শুভ লগ্নে ওদের বিয়ে সম্পূর্ণ করতে হবে। নাগরাজ, আপনি কথাটা একদম ঠিক বলেছেন। দুজনকে অনেক মানাবে, তার সাথে ওরা আমাদের নাগরাজ্যকে সুরক্ষিত রাখতে পারবে। নাগরাজ্যে যখন নাগরাজ আর নাগরানী নাগকুমারের সাথে মায়াবী নাগিনের বিয়ে নিয়ে কথা বলছিল, তখন নাগ রাক্ষস তার রাজ্যে বসে মায়াবী আয়নায় তাদের সব কথা শুনে ফেলে আর হিংসায় জ্বলতে থাকে। না না না, এ হতে পারে না। মায়াবী নাগিন আর নাগকুমারের বিয়ে হলে নাগরাজ্যকে আমি দখল করতে পারবো না। নাগরাজ্য আর মায়াবী নাগিন হবে শুধুই আমার। নাগরাক্ষস শয়তানি বুদ্ধি করে ভীষণ হাসছিল। অন্যদিকে নাগকুমার আর মায়াবী নাগিন নদীর পাড়ে সুন্দর আবহাওয়া উপভোগ করছিল আর গল্প করছিল। মায়াবী নাগিন, নাগকুমার, তোমাদের তো শেষমেশ বিয়ে ঠিকই হয়ে গেল। আমরা আজ অনেক খুশি। হ্যাঁ রে, আজ আমরাও অনেক খুশি, কিন্তু আমার মন খুব ছটফট করছে। কেন মায়াবী নাগিন, আমাদের বিয়ের কথা শুনেও তোমার মন ছটফট করছে কেন? কেন আবার নাগকুমার? আপনি কি বুঝতে পারছেন না? মায়াবী নাগিন তার বান্ধবী নিকিতা পরীকে খবরটা দিতে পারছে না, তাই তো তার মনটা ছটফট করছে। এই ব্যাপার মায়াবী নাগিন, এখন তো দেখছি আমার থেকেও তোমার বান্ধবী নিকিতা পরি তোমার কাছে অনেক দামি। নাগকুমার এভাবেই গল্প করতে থাকে। অন্যদিকে পরিলোকে নিকিতা পরি স্থলে আসার জন্য ছটফট করতে থাকে। এক পর্যায়ে সে বেরিয়েই পড়ে। তখনই দাসী পরি নিকিতা পরীকে পেছন থেকে ডাক দিয়ে ওঠে। রাজকুমারী, আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনার স্নানের গোলাপ জল তৈরি করেছি। আসুন রাজকুমারী, আপনি স্নান করবেন। আহা দাসী, পথ আটকানোর আর সময় পেলি না। আমি এখন স্নান করব না, তুই যা তো এখান থেকে। আমি এখন স্থলে যাব আমার বান্ধবীর সাথে দেখা করতে। কিন্তু রাজকুমারী, আহা, তোকে যেতে বলেছি না। নিকিতা পরি আর এক মুহূর্ত দেরি না করে স্থলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই নিকিতা পরি তার বান্ধবী মায়াবী নাগিনের কাছে পৌঁছে যায়। আর মায়াবী নাগিনীর হবু স্বামীকে দেখে নিকিতা পরি মুগ্ধ হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, বাহ, এত সুদর্শন নাগকুমার! এরকম সুদর্শন তো আমাদের পরিলোকে একটাও নেই। নাগকুমার, তুমি তো আমার মন কেড়ে নিয়েছো। কি রে সই, তুই আমার নাগকুমারের দিকে এভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছিস কেন? আমার নাগকুমারকে নিয়ে যেতে চাচ্ছিস নাকি? না, মানে দিলেও দিতে পারিস। এভাবেই সেই দিন কেটে যায় আর নিকিতা পরি যেন কিছুতেই নাগকুমারকে ভুলতে পারছে না। শয়নে স্বপনে সে সব সময় শুধু নাগকুমারকেই দেখতে পায়। একদিন, বাহ বাহ রাজকুমারী, আজকে তো আপনাকে অনেক সুন্দর লাগছে। সত্যি বলছিস? আমাকে সুন্দর লাগছে? আজ তো নাগকুমার আমাকে দেখে চোখে সরাতে পারবে না। নিকিতা পরি নাগকুমারকে তার রূপের সৌন্দর্যে ভোলানোর জন্য অনেক সেজে গুজে স্থলে চলে যায় আর মায়াবী নাগিনও নাগকুমারের সামনে দাঁড়ায়। বাহ নিকিতা পরি, তোমাকে তো আজ অনেক সুন্দর লাগছে। তোমাকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছিল নাকি? কি যে বলো না নাগকুমার, পাত্রপক্ষ দেখতে আসবে আমাকে? আমি যাব পাত্রপক্ষকে দেখতে। চলো, আজ আমরা বন ঘুরে দেখবো। না না সই, আজ আমার সময় নেই। মাতা তাড়াতাড়ি ফিরতে বলেছে। তুই বরং নাগকুমারের সাথে বন ঘুরে দেখ, আমি নাগরাজ্যে যাচ্ছি। একথা বলেই মায়াবী পরি নাগরাজ্যে ফিরে যায় আর নিকিতা পরি নাগকুমারের সাথে সময় কাটাতে থাকে। ঠিক আছে নিকিতা পরি, তুমি পরিরাজ্যে ফিরে যাও। আমাদের বিয়ে নিয়ে নাগরাজ্যে আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো যে সম্পন্ন করতে হবে। কিন্তু নাগরাজ, নিকেতা পরি হাত বাড়িয়ে নাগরাজকে দাঁড়াতে বলার আগেই নাগরাজ সেখান থেকে চলে যায়
আর নিকিতা পরি রাগে গজগজ করতে থাকে। না না না, বিয়ে বিয়ে বিয়ে, এই বিয়ের কথা যে আমি আর শুনতে পারছি না। নাগকুমার, তোমার বিয়ে হবে, কিন্তু মায়াবী নাগিনের সাথে নয়, আমার সাথে। হ্যাঁ, আমার সাথে। নিকিতা পরি যখন এসব কথা বলছিল তখন নাগ রাক্ষস এসব শুনে নিকিতা পরির সামনে চলে আসে। পরি, তোর আর আমার সমস্যা একটাই, সেটা হলো নাগকুমার আর মায়াবী নাগিনের বিয়ে। হে কি, কে তুই? কি বলছিস এসব? আমি হলাম নাগ রাক্ষস। নাগরাজ্য আর মায়াবী নাগিনকে আমার চাই চাই চাই। এতদিন আমি মায়া আয়নায় সব দেখেছি, সব। তাহলে আর কিসের লুকোচুরি? চল, হাতে হাত মেলাই। মায়াবী নাগিন তোর আর নাগকুমার আমার। নাগ রাক্ষস আর নিকিতা পরি হাতে হাত মিলিয়ে এভাবেই শয়তানি বুদ্ধি করতে থাকে, আর ওদের সব কথা টুনি পাখি আড়াল থেকে শুনে ফেলে। একি মায়াবী নাগিন আর নাগকুমারের তো বিপদ ঘনিয়ে আসছে। ওরা তো নাগরাজ্যে ফিরে গেছে। এখন তো মায়াবী নাগিনদের দেখা পাবো না। তাহলে ওদের আমি কি করে সতর্ক করব? না না, কাল যে করেই হোক মায়াবী নাগিনকে সব কথা বলতেই হবে। এভাবেই সেই দিন পেরিয়ে পরের দিন চলে আসে। নাগকুমার মায়াবী নাগিনের সাথে দেখা করতে নদীর পাড়ে আসে, আর এসেই নাগকুমার আঁতকে ওঠে, কেননা সে দেখতে পায় নিকিতা পরি অসুস্থ অবস্থায় নদীর পাড়ে ছটফট করছে। এ কি নিকিতা পরি, এ তোমার কি হয়েছে? সর্বনাশ, আমার মায়াবী নাগিন কোথায়? নাগকুমার, নাগকুমার, মেঘ রাক্ষস। মেঘ রাক্ষস? মেঘ রাক্ষস কি করেছে? বলো নিকিতা পরি, বলো। মেঘ রাক্ষস, মেঘ রাক্ষস সইকে নিয়ে গেছে আমাকে শাস্তি ভোগ করাতে। তুমি যে করেই হোক সইকে বাঁচাও। চলো, আমার সাথে পরিরাজ্যে চলো। ছলনাময়ী নিকিতা পরি ফুল ফাল বুঝিয়ে নাগকুমারকে পরি রাজ্যে নিয়ে যায়, আর গিয়ে নাগকুমার এক অবাক দৃশ্য দেখতে পায়। সেখানে মায়াবী নাগিনের বদলে একটা সুন্দর বিয়ের মণ্ডপ সাজানো। তা দেখে নাগকুমার বলে, এ কি নিকিতা পরি, এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমার মায়াবী নাগিন কোথায়? নাগকুমার, মায়াবী নাগিন তো স্থলে, আমি তো তোমাকে এখানে এনেছি। আজ তোমার সাথে আমার বিয়ে, এই মণ্ডপেই আমাদের বিয়ে সম্পূর্ণ হবে নাগকুমার। চি নিকিতা পরি, চি! শয়তান, ছলনাময়ী ভুল বুঝিয়ে আমাকে এখানে এনেছিস। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে। নাগকুমার নিকিতা পরির উপর ক্রুদ্ধ হয়ে যেই না লেজ দিয়ে নিকিতা পরিকে পেঁচিয়ে ধরতে যায়, তখনই নিকিতা পরি জাদু দিয়ে নাগকুমারকে খাঁচায় বন্দি করে। অন্যদিকে মায়াবী নাগিন নদীর পাড়ে নাগকুমারের জন্য অপেক্ষা করতে থাকে, আর টুনি পাখি এসে মায়াবী নাগিনকে সব কথা বলে দেয়। না, এ হতে পারে না, আমার নাগকুমারের কিচ্ছু হতে পারে না। কিন্তু আমি পরিরাজ্যে যাব কি করে? না না, আমাকে একজনই সাহায্য করতে পারে, সেটা হলো প্রকৃতি মাতা। এরপর মায়াবী নাগিন চোখ বন্ধ করে প্রকৃতি মাতাকে স্মরণ করতে থাকে। প্রকৃতি মাতা, দেখা দিন, আমাকে দেখা দিন প্রকৃতি মাতা, দয়া করে দেখা দিন, দেখা দিন। কি হয়েছে বৎস? আমাকে এভাবে ডাকছিস কেন? কি হয়েছে বল আমাকে। এরপর মায়াবী নাগিন প্রকৃতি মাতাকে সব কথা খুলে বলে। আমার বান্ধবী হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনি আমাকে সাহায্য করুন প্রকৃতি মাতা, সাহায্য করুন। কি? নিকিতা পরি অন্য জাতের হয়ে নাগকুমারকে বিয়ে করবে? শয়তান পরি, তোর শাস্তি আজ আমি নিজের হাতেই দিব। প্রকৃতি মাতা ভীষণ রেগে যায়, আর মায়াবী নাগিনকে নিয়ে পরিরাজ্যে প্রকট হয়। এদিকে নিকিতা পরি জোরপূর্বক নাগকুমারকে বিয়ে করতে থাকে, আর যেই না নিকিতা পরি নাগকুমারের গলায় মালা পরিয়ে দেবে, তখনই প্রকৃতি মাতা জাদু করে সেই মালায় আগুন ধরিয়ে দেয়। এ কি? কে আগুন ধরিয়ে দিল?
প্রকৃতি মাতা, আপনি আপনি আমাকে বাধা দিতে এসেছেন? চলে যান বলছি, চলে যান। আমি নাগকুমারকে বিয়ে করব। শয়তান পরী, তোর সাহস কি করে হলো প্রকৃতির নিয়ম ভঙ্গ করার? তোকে তো আজ আমি প্রাণেই মেরে ফেলবো। এ কথা বলে প্রকৃতি মাতা জাদু করে হাতে অস্ত্র নিয়ে আসে। আর যেই না অস্ত্র ছুঁড়ে মারবে তখনই মায়াবী নাগিন চিৎকার করে বলে ওঠে, না প্রকৃতি মাতা না, নিকিতা পরি আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু আমি ওর খারাপ চাই না। প্রকৃতি মাতা মায়াবী নাগিনের এমন ব্যবহারে মুগ্ধ হয়ে যায় আর নিকিতা পরীকে ছেড়ে দেয়। আর সেই বিয়ের মণ্ডপে মায়াবী নাগিন আর নাগকুমারের বিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর নিকিতা পরী রেগে গজগজ করতে থাকে। না না না, আমার পরিকল্পনা এভাবে শেষ হয়ে যেতে পারে না। কে কে করলো আমার সাথে এমন শত্রুতা? কে জানালো মায়াবী নাগিন আর প্রকৃতি মাতাকে? কে সে? এ কথা বলে নিকিতা পরী জাদু আয়নায় সবটা দেখে আর টুনি পাখির ওপর ক্ষোভে ক্রুদ্ধ হয়ে যায়। শয়তান টুনি পাখি, তোর কারণে নাগকুমারকে আমি বিয়ে করতে পারিনি। তোদের পাখির বংশকে আমি নির্বংশ করে দিব। এ কথা বলি নিকিতা পরী নাগ রাক্ষসের কাছে যায় আর নাগ রাক্ষসের সাথে মিলে বনের সব পাখিদের ধরে খাঁচায় বন্দি করে রাখে আর তাদের বলি দেওয়ার ব্যবস্থা করে। শয়তান পাখির জাত, তোদের কারণে আমাদের পরিকল্পনা সব জলে ভেসে গেছে। এবার তোরা বলির জন্য তৈরি হয়ে নে। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, তোমরা মেরো না, আমাকে মেরো না। মায়াবী নাগিন তোমাদের ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও। অন্যদিকে মায়াবী নাগিন আর নাগকুমার জঙ্গলে ঘুরছিল। টুনি পাখির আর্তনাদ তাদের কানে এসে পড়ে আর ছুটে তারা নাগ রাক্ষসের কাছে যায়। নাগ রাক্ষস যেই না টুনি পাখিকে বলি দিতে ধরে তখনই, শয়তান নাগ রাক্ষস দাঁড়া, দাঁড়া বলছি, তোদের সাহস কি করে হয় আমার রাজ্যের পাখিদের ধরার? শয়তান মায়াবী নাগিন তুই, তাহলে তুইও এসে পড়েছিস। আজ পাখিদের সাথে সাথে তোদেরকেও বলি দিব। এ কথা বলেই মায়াবী নাগিন জাদু করে হাতে দুটো ত্রিশূল নিয়ে আসে আর নাগ রাক্ষস ও নিকিতা পরীর কপাল বরাবর ছুঁড়ে মারে আর ত্রিশূল গিয়ে ওদের কপাল ভেদ করে বেরিয়ে যায়। নাগ রাক্ষস আর নিকিতা পরী চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। নাগকুমার আর মায়াবী নাগিন অসহায় পাখিদের খাঁচা থেকে মুক্ত করে দেয় আর এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য? এই আহত অবস্থায় আমি আর পালিয়ে বেরোতে পারছি না। জলপরি যখন কথা বলে ছুটছিল ঠিক তখনই একটা নাগিন জলপরির সামনে আসে আর জলপরিকে আহত অবস্থায় দেখে বলে, একি জলপরি, তোমার একই অবস্থা হয়েছে? তোমার শরীরে এত ক্ষত চিহ্ন কেন? নাগিন, আমাকে একটা ডাইনি আক্রমণ করেছে। ওই ডাইনির নজরে যখন আমি একবার পড়েছি তখন তার হাত থেকে আমার আর রক্ষে নেই। নাগিন, ও নাগিন, তুমি আমাকে একটা সাহায্য করবে বলো? তুমি জলের রানী জলপরি, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো আর আমি সাহায্য করব না, তা কি করে হয়? বলো, কি সাহায্য চাও বলো আমাকে। কদমপুর বনের মাঝখানে একটা পদ্ম পুকুর ছিল। সেই পদ্ম পুকুরে বাস করত এক ভয়ঙ্কর ডাইনি। না 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 না, এই পুকুরে আর কোনো মাছ নেই। কি খেয়ে থাকবো এবার আমি? এই পদ্ম পুকুরে থেকে আমার কোনো লাভ নেই। যাই, অন্য কোথাও গিয়ে আশ্রয় নেই। এ কথা বলে ডাইনি পদ্ম পুকুর থেকে গায়েব হয়ে যায় আর নীল সাগরে গিয়ে প্রকট হয়। বাবা বাবা, কত বড় সাগর! এই সাগরে আমার আর খাবারের অভাব হবে না। যাই যাই, দেখি কোথায় কি খাবার পাওয়া যায়। এই কথা বলে ডাইনি নীল সাগরের গভীরে ডুব দেয়।
এদিকে এই সাগরেই এক জলপরী আর এক জল রাজা বাস করত। সে সময় জলপরী ছিল গর্ভবতী। জল রাজা জলপরীর ভীষণ খেয়াল রাখতো, তাকে কখনোই কোনো কাজ করতে দিত না। জলপরি, তুমি এখানেই থাকো, আমি তোমার খাবারের জন্য কিছু মাছ নিয়ে আসি। একদম এখান থেকে কোথাও যাবে না, বুঝেছো? ঠিক আছে জল রাজা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানেই বসে তোমার ফিরে আসার অপেক্ষা করব। জলপরীর এ কথা শুনে জল রাজা সেখান থেকে চলে যায়, আর জলপরী সেখানেই ঝিনুকের খোলসের ওপর বসে থাকে। অন্যদিকে ডাইনি খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ করে দূর থেকে জলপরীকে দেখে বলে, বাবা বাবা, কি সুন্দর নাদুস নুদুস জলপরী, আবার তো দেখছি গর্ভবতীও। উফ, ওই জলপরীর কাঁচা মাংস খেতে যা মিষ্টি লাগবে না, ওই জলপরীর মাংস তো খাবোই, সাথে ওর পেট চিরে ডিমটাও খাবো। এই কথা বলে ডাইনি জলপরীর সামনে এসে উপস্থিত হয়, আর সেই ভয়ঙ্কর ডাইনিকে দেখতেই জলপরী ভয় পেয়ে বলে ওঠে, কে কে তুই? যা, চলে যা বলছি, যা এখান থেকে। জল রাজা, জল রাজা, কোথায় তুমি? বাঁচাও, আমাকে বাঁচাও। আমি হলাম পদ্মপুকুরের ডাইনি, এই নীল সাগরে নিজের খাবারের শিকার খুঁজতে এসেছি, আর প্রথমেই তোকে পেয়ে গেলাম। তোকে এবার আমি চিবিয়ে চিবিয়ে খাবো। না 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 না! জলপরী চিৎকার করার সাথে সাথেই ডাইনি জলপরীর উপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এরপর জলপরী নিজেকে বাঁচানোর জন্য ধস্তাধস্তি করতে থাকে। ডাইনি জলপরীর শরীরে তার হাতের নখ দিয়ে বিষাক্ত আঁচড় কাটতে থাকে। জলপরী ডাইনির সাথে আর পেরে না ওঠে, তার আহত শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ডাইনিকে ধাক্কা দেয়, আর ডাইনি একটু দূরে ছিটকে পড়ে, আর সেই সুযোগে জলপরী সেখান থেকে পালিয়ে যায়। আমার হাত থেকে পালিয়ে যাবে কোথায়? তোকে ধরে তো আমি খাবোই খাবো, আসছি তোর পিছু পিছু, আমি আসছি। জল রাজা, তুমি কোথায়? তোমার জলপরী যে বড় বিপদে পড়েছে, কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য? এই আহত অবস্থায় আমি আর পালিয়ে বেরোতে পারছি না। জলপরী যখন কথা বলে ছুটছিল, ঠিক তখনই একটা নাগিন জলপরীর সামনে আসে, আর জলপরীকে আহত অবস্থায় দেখে বলে, একে কি জলপরি, তোমার একই অবস্থা হয়েছে? তোমার শরীরে এত ক্ষত চিহ্ন কেন? নাগিন, আমাকে একটা ডাইনি আক্রমণ করেছে। ওই ডাইনির নজরে যখন আমি একবার পড়েছি, তখন তার হাত থেকে আমার আর রক্ষে নেই। নাগিন, ও নাগিন, তুমি আমাকে একটা সাহায্য করবে বলো? তুমি জলের রানী জলপরি, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, আর আমি সাহায্য করব না, তা কি করে হয়? বলো, কি সাহায্য চাও, বলো আমাকে। আমার শরীর আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে যাচ্ছে, দয়া করে আমার গর্ভে যে ডিম আছে, সেই ডিম তুমি তোমার গর্ভে নিয়ে নাও, আর এখান থেকে পালিয়ে যাও। আমি হয়তো আর বাঁচবো না, কিন্তু আমার ডিম যেন সুরক্ষিত থাকে, আর সেই ডিম থেকে আমার সন্তান বেরিয়ে আসে। ঠিক আছে জলপরি, আমি তোমার ডিমকে আমার গর্ভে সুরক্ষিত রাখবো, তোমার ডিমের কোনো ক্ষতি হতে দিব না। তুমি আমাকে চিন্তামুক্ত করলে নাগিন, তবে আমার ডিম তোমার গর্ভে নেওয়ার জন্য প্রস্তুত হও। এ কথা বলে জলপরি তার জাদু শক্তি দিয়ে তার গর্ভ থেকে ডিম বের করে নাগিনের গর্ভে দিয়ে দেয়। চলে যাও নাগিন, চলে যাও, পালাও। এ কথা বলেই জলপরি সেখানেই মারা যায়, আর নাগিন সেখান থেকে দ্রুত চলে যায়। আর কিছুক্ষণ পরে জলপরীর মৃতদেহের সামনে সেই ভয়ঙ্কর ডাইনি চলে আসে। এ কি?
জলপরি এখানে মরে পড়ে আছে, তার গর্ভের ডিমটাও তো দেখছি না। যাই হোক, আগে এই জলপরির দেহটাকে চিবিয়ে চিবিয়ে খাই। এ কথা বলে ডাইনি জলপরীর মৃতদেহটাকে খেতে থাকে। অন্যদিকে এই সম্পূর্ণ দৃশ্যটা সেখানে থাকা পাথরের কোটর থেকে একটা লাল রঙের মাছ দেখতে পায়। একি জলপরি তো এখানেই ছিল, গেল কোথায়? কতবার করে বলেছি এখান থেকে কোথাও যেও না, শুনলই না আমার কথা। জলপরি, জলপরি। এ কথা বলে জলরাজা জলপরীকে ডাকতে ডাকতে সেখান থেকে চলে যায় আর সাগরের চারদিকে খুঁজতে থাকে। কোথাও জলপরীকে খুঁজে না পেয়ে জলরাজা চিন্তিত হয়ে পড়ে আর বলে, এ কি, জলপরি কোথায় গেল? চারদিকে এত খুঁজলাম, তবুও পেলাম না। তার আবার কোনো বিপদ হয়নি তো? জলরাজা যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেই লাল মাছ জলরাজার দিকে দ্রুত বেগে ছুটে আসতে থাকে। জলরাজা, জলরাজা! এ কি, লাল মাছ তুই? কি হয়েছে? আমাকে এভাবে ডাকছিস কেন? আমি জলপরীকে খুঁজছি। তুই কি কোথাও জলপরীকে দেখেছিস? জলরাজা, জলপরীর খোঁজ দেওয়ার জন্যই তো আমি আপনার কাছে এলাম। সে কি বিভৎস কাণ্ড ঘটেছে জলপরীর সাথে। কি কাণ্ড ঘটেছে? কি হয়েছে জলপরীর? বল বল আমাকে। এরপর লাল মাছ যা যা দেখেছে সব জল রাজাকে খুলে বলে আর সব শুনে জল রাজা ভীষণ ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, না না, এ হতে পারে না। কেন যে আমি জলপরীকে একা রেখে খাবার খুঁজতে গেলাম? হায় হায় রে, আমি জলপরীর কাছে থাকলে ওই ডাইনি কিছুতেই আক্রমণ করতে পারতো না। না না, আর ভেঙে পড়লে চলবে না। আমার জলপরীকে তো আমি রক্ষা করতে পারিনি ওই ডাইনির হাত থেকে, কিন্তু নাগিনের কাছ থেকে আমার ডিম উদ্ধার করে নিয়ে আসবো। এ কথা বলে জল রাজা নাগিনের খোঁজে সেখান থেকে চলে যায়। না না নাগিন, তুমি এটা ঠিক করোনি। আর যাই হোক, জলপরীর ডিম তোমার গর্ভে ধারণ করা একদম উচিত হয়নি। এই ডিমের জন্য তোমাদের উপর যদি কোনো বিপদ নেমে আসে, তোমার জলপরীকে নিষেধ করা উচিত ছিল। এসব কি বলছো নাগরাজ? একজন মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আমার কাছে কোনো সাহায্য চেয়েছে, আর আমি তাকে সাহায্য করব না? আর কিছুদিনেরই তো ব্যাপার। নাগরাজ, জলপরীর ডিম আমার পেটে পরিপক্ক হয়ে গেলেই আমি এই ডিম জলরাজার কাছে পৌঁছে দিব আর জলরাজাকে সব ঘটনা খুলে বলবো। কিন্তু তবুও। কোনো কিন্তু নয়। নাগরাজ, তুমি কি আমাদের আদর্শ ভুলে গেছো? আমাদের আদর্শই হলো বিপদে কেউ পড়লে তাকে সাহায্য করা। নাগিন যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে জল রাজা আসে। এই তো নাগিনের খোঁজ আমি পেয়ে গেছি। নাগিন, আমার জলপরীর সাথে যা ঘটেছে সব জেনে গেছি। এবার তুমি আমার ডিম ফিরিয়ে দাও নাগিন। জলরাজা, আপনি আপনি এসব কি বলছেন? আমি এখন আপনাকে কিছুতেই ডিম ফেরত দিতে পারবো না। ডিম ফেরত দিতে গেলে যে আমিও বাঁচবো না আর ডিমও নষ্ট হয়ে যাবে। কি, তুমি আমার কথা অমান্য করছো? তাহলে আমি তোমাকে হত্যা করব। জলরাজ, এসব কি বলছেন? আপনার ডিম রক্ষা করে নাগিন আপনার উপকার করেছে, আর তার প্রতিদানে আপনি নাগিনকে হত্যার হুমকি দিচ্ছেন। আমি এই অপরাধে আপনাকে বন্দী করব। কি, তুমি আমাকে বন্দী করবে? এত বড় দুঃসাহস তোমার? দাঁড়াও, কে কাকে বন্দী করে দেখো এবার। ছেড়ে দিন, ছেড়ে দিন জলরাজা, আমাকে ছেড়ে দিন। জলরাজা, নাগরাজকে ছেড়ে দিন। আপনার ডিম নষ্ট করার উদ্দেশ্য আমাদের নেই। আপনার ডিম আমার গর্ভে ভালো আছে, সুরক্ষিত আছে। ডিম পরিপক্ক হলেই আপনার ডিম আপনাকে ফেরত দিব। না না, আমি কারও কোনো কথাই শুনবো না। আমার ডিম চাই চাই। আমি আমার জাদু দিয়ে জোর করে তোমার পেট থেকে ডিম বের করে নেব। এ কথা বলে জল রাজা নাগিনের গর্ভে তার জাদু বিদ্যা প্রয়োগ করে আর সেই জাদুতে নাগিনের পেট চিরে ডিম বেরিয়ে আসে আর নাগিন যন্ত্রণায় আত্মচিৎকার করে ওঠে। নাগিন সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। এদিকে ডিমটা অপরিপক্ক থাকাতে মাটিতে পড়তেই ডিমটা ফেটে নষ্ট হয়ে যায়। নাগিন, জলরাজা, এ আপনি কি করলেন?
আপনার ডিমটাও নষ্ট হলো, আমার নাগিনকেও মেরে ফেললেন। নাগিন, নাগিন, নাগিন। হায় হায়, জেদের বসে আমি কি করলাম? আমার জন্য আমার ডিমটাও নষ্ট হলো, নাগিনের জীবনও চলে গেল। আমি পাপী, পাপী, আমি পাপী। এই জীবন আমি রাখবো না, রাখবো না এই জীবন। এ কথা বলে জলরাজা নিজেই নিজের প্রাণ ত্যাগ করে। জলরাজা প্রাণ ত্যাগ করার সাথে সাথে নাগরাজ জাদু খাঁচা থেকে আপনা আপনি মুক্ত হয়ে যায়। এক মুহূর্তে এখানে এসব কি হয়ে গেল? আমি কিছুই করতে পারলাম না। এভাবেই নাগরাজ সেখানেই কাঁদতে থাকে। আর এমন ভুল বোঝাবুঝি এবং জেদের কারণে জলরাজা নাগিনের প্রাণের সাথে সাথে জলপরীর ডিম এবং নিজের প্রাণ সবই হারায়। বন্ধুরা, তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে? তাহলে দেরি কিসের? এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সবথেকে বেশি মজাদার লেগেছে। বাই বাই।